বড্ড আজব এই পৃথিবী। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, আবার কেউ ভালোবাসার নামে দেখবে অভিনয়ও করবে, আর বন্ধুত্বের নামে ব্যবহার করবে। যতটুকু ঠিক তোমাকে দরকার ততটুকুই তারা ব্যবহার করবে। যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার সাথে মেশাও বন্ধ করে দেবে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই কিন্তু ভালো থাকতে পারবো। তবে আমরা অনেকেই হয়তো এই সব কিছু বুঝি যে কেউ আমাদের ব্যবহার করছে, সুযোগ নিচ্ছে, তার সত্ত্বেও মানবিকতার খাতিরে হয়তো কিছু বলতেও পারি না, আর সেখান থেকে সরে আসতেও পারি না। যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। কেন কি নিজের পরিচয়টা দেওয়া খুবই জরুরি। প্রত্যেকটা দিন তোমরা যারা আমাকে চেনো তাদের কাছে আমার পরিচয় দেওয়ার কিছুই নেই, তবে যারা হয়তো নতুন আসে, যারা আমাকে চেনে না কিংবা জানে না, তাদের কাছে আমার পরিচয়টা দেওয়া আমার কর্তব্য। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটায় এখন 7:30 মতনই বাজে। মিথ্যে কথা বলবো না, এখন ঘুম থেকে উঠতে কিন্তু 7:20, 7:30, কোনো দিন 8:45 বেজে যায়। ঘুম থেকে উঠে পরে বাসি কাজকর্মগুলো কিন্তু সেরেই নিয়েছি। ঘর টর ঝাড় দিয়ে বাইরের সিঁড়িটা সুন্দর করে মুছে নিয়েছি। গতকালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো আধ শুকনো ছিল, সেগুলো আগে মেলে দিয়েছি। কেন কি আমাদের উঠোনে রোদ খুব কম পরিমাণে আসে, সেই জন্য ভেজা জামা কাপড় শুকোতে চায় না। তারপর ব্রাশ ট্রাশ করে সোজা চলে এলাম কিন্তু রান্নাঘরের দিকে। এখানে একটু চা করে নিয়েছি, আর তারপরেই শোনার জন্য দুধ কমপ্লেনটা গুলে নিচ্ছি। যখন আমি বাইরের কাজে ব্যস্ত ছিলাম তখন না আলু আর সয়াবিনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আজকে সয়াবিনের তরকারি রান্না করব। আজকে যেহেতু সোমবার, হাটবার আছে, হাটবেলায় যদি ইচ্ছা হয় তাহলে হয়তো বাজারে যাব, আর ইচ্ছে যদি না হয় তাহলে আর বাজারে যাওয়া হবে না। তবে সবজি বাজার করার আর কোনো দরকার নেই, সবজি বাজার প্রচুর আছে, যতটুকু আছে 2 সপ্তাহ চলে যাবে। তবে আমাদের গ্রামে যে মাছবালাগুলো আসে তারা কাটা মাছটা আনতে চায় না, ওই ছোট ছোট রুইয়ের বাচ্চা, বাটা পোনার বাচ্চা সেগুলোই নিয়ে আসে, আর সেগুলো তো আমার ছেলে খেতে চায় না, কিংবা কাটার জন্য খাওয়াতেও পারি না। তাই ভাবছি যদি সময় পাই বিকেলের দিকটায় একটু হাটে গিয়ে মাছ কিনে নিয়ে আসবো। আর হাট ছাড়া আমাদের এখানে জানো তো কাটা মাছগুলো পাওয়াও যায় না। যাকে গল্প করতে করতে সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আলুটাকে যতবার কাটতে গেছি ততবার সে হাত ফসকে পালিয়ে গেছে। ওখানে টমেটো কুচি করে রেখেছি, একটু পেঁয়াজ, একটু রসুন, তারপর ধনেপাতা, সমস্ত কিছুই কিন্তু কুচো কুচো করে কেটে নিয়েছি। আমি সয়াবিনে খুব একটা যে মশলাপাতি দিই তা কিন্তু দিই না, তবে আজকে ইচ্ছে হলো যে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। কেন কি তোমরা তো অনেকেই জানো আমরা বেশিরভাগ সময়টাই নিরামিষ তরকারি খাই। রান্না করার আগে সব কিছু যদি একটু হাতের কাছে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে কি হয়, রান্নাতে মনোযোগও বসে, আর ধীর স্থিরভাবে রান্নাবান্না করাও কিন্তু যায়। আর যদি গুছিয়ে না নিয়ে রান্না করতে আসা যায় তাহলে অনেক তাড়াহুড়ো করে না হুটোপাটা করে রান্না করতে হয়, সেক্ষেত্রে রান্নাটাও ভালো হয় না, আর রান্নাতে মনোযোগও দেওয়া যায় না। গতকালকে হলুদ ফুরিয়ে গিয়েছিল, একটু হলুদ বাজার থেকে আনা হয়েছে। তবে কি হয়েছে জানো, এখন ডাবর হানির সাথে দেখবে একটা বাচ্চা কোম্পানির হলুদ ফ্রি দিচ্ছে। সেই হলুদটা এই দোকানদার আমাদের কাছে বেচে দিয়েছে। কেউ হয়তো মধু নেয়নি, কিংবা কেউ হয়তো মধু নিয়েছে তার সাথে ফ্রি হলুদটা নেয়নি, সেই ফ্রি হলুদটাই দোকানদার আমাদের কাছে বেচে দিয়েছে, আর আমরা সেটাই নিয়ে এসেছি। তবে হলুদটা আজকে ব্যবহার করে দেখব যে কেমন, আদতেও ভালো না খারাপ। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোয়াবিনের তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর তারপরেই সোজা চলে এসেছি আমাদের ঘরের বিছানাটাকে তো তোলা হয়েছিল, তবে যেহেতু ছেলেকে পড়াতে আসে বিছানাটা আবার অগোছালো হয়ে যায়, তাই দুবার করে তাকে কিন্তু আবার গুছিয়ে রাখতে হয়। ওর পিসিমণি এসে পড়িয়ে চলে গেছে, আর তারপরেই আমি আবার সোজা চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। আর আমার খাটের উপরে 2টো পর্দা আছে মাথার উপরে, আসলে খাটের পিছনে একটা কারেন্টের বোর্ড আছে তো, আর আমার ছেলে প্রচণ্ড অস্থির, কখন সেই কারেন্টের বোর্ডে হাত দেয়, সুইচে হাত দেয়, শর্ট টট খায় নাকি, সেই জন্য ওই জায়গাটাকে আমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। তবে জানো তো, ভাবছি প্রত্যেক দিন এই একই কালারের পর্দা আর ভালো লাগছে না, দেখি আমার বর আসুক বলে দেখবো, যদি 2টো পর্দা কিনে দেয় তাহলে কিন্তু মন্দ হবে না। ভাবছি 2টো নীল কালারের পর্দা কিনবো। আচ্ছা, এই টিনের ঘরে যদি নীল কালারের পর্দা লাগাই তাহলে কি দেখতে ভালো লাগবে? আমাকে একটু জানিও না প্লিজ।
এদিক থেকে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে সোনার কয়েকটা জামা কাপড় বলতে জ্যাকেট, গেঞ্জি এগুলো কেচে দিয়েছিলাম, এগুলো এখানে মেলে দিয়েছিলাম। আর রাত্রিবেলা তো ওগুলো বাইরে আর রাখা হয় না, ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে, সেখানেই মেলে দিতে হয়। সেগুলো একটু বার করে নিয়েছি, একটু হালকা পাতলা রোদে দিয়ে দেবো। আর তারপরে এই যে সোজা চলে এসেছি সবজি কাটতে। আসলে একটা তরকারি দিয়ে তো সব দিন খাওয়া হয় না, তাই ভাবছি একটু গাজরটাকে ভাজা করে নেব। আজকে সয়াবিনের ঝোল আর গাজর ভাজা এই দিয়েই মোটামুটি চলে যাবে। তারপর আবার তো রাত্রে রান্না করতেই হবে। আচ্ছা, দীপঙ্কর ফ্যামিলি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে রিমি, তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, কিছু না কিছু শিখি, তবে আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না, আমার না কান্না পায়। দেখো, এই বিষয়ে তোমাকে আমি কি বলবো দিদিভাই, আমারই যা চ্যানেলের অবস্থা যাচ্ছে, আমার চ্যানেলের ভিউজ দেখলে আমার মনেই হয় না যে এই চ্যানেলে কাজ করি, আমার নিজেরই কান্না পায়। সে বিষয়ে তোমাকে তো বলতেই পারছি না যে তোমার ভিউজ না আসলে তুমি কী করবে। আমরা দুজনেই একই পথের যাত্রী, সুতরাং তোমার যতটা কষ্ট হচ্ছে ততটা কষ্ট আমারও হচ্ছে। সুতরাং তোমাকেই বা আমি কীভাবে সান্ত্বনা দিই বলো, আর আমি নিজেই বা কীভাবে সান্ত্বনা নিই। তবে চলো একসাথে কাজ করে যাই, যদি কপালে থাকে তাহলে সফলতা একদিন আসবে, একদিন হয়তো ভিউজ হবে। এই পর্যায়ে রান্না বান্না কমপ্লিট করে তারপর যে সমস্ত থালা বাসনগুলো ছিল সেগুলোকে নিয়ে সোজা চলে এসেছিলাম কলের পরে। আজকে সকালে চায়ের বাসন কুসনগুলো আর মাজিনি ধুইনি, আমি ভেবেছিলাম একসাথেই ধুয়ে নেব। একটু বেশি খাটনি হবে ঠিকই, কিন্তু ওদিক থেকে যে আরও সমস্ত কাজগুলো আমার এগিয়ে, এখানে গাজর ভাজাটাকে বসিয়ে দিয়েছি। আর গাজর ভাজাটাকে বসিয়ে দিয়ে না ভাত বেড়ে নিয়েছি। ঘড়ির কাটায় এখন মোটামুটি 11:30 মতো বাজে। খিদেতে আর পেটটা মানছে না জানো তো, আর সহ্যও করতে পারছি না। কেন কি বলো, গলব্লাডারের অপারেশন হওয়ার পরে না খিদে লাগলে একটু অন্যরকম লাগে, শরীরটা খারাপ লাগে আর কি। তাই ভাবলাম এক তরকারি দিয়ে এখন সকালকার মতো ভাতটা খেয়ে নিই, তারপর দুপুরবেলা না হয় গাজর ভাজা দিয়ে খাওয়া যাবে আর কি। ভিডিওর এই পর্যায়ে যারা যারা এখনও আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। সংসারের কাজকর্মের মাঝে একটু একটু বিরতিও নিয়েছি, আর কাজগুলো কিন্তু গুছিয়েও করার চেষ্টা করেছি। চেয়ারগুলো সুন্দর করে আজকে ভেজা কাপড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই যে আলনাটা দেখছো, আলনাটাকেও কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আলনার কাজগুলো যদি 2 দিন 3 দিন অন্তর অন্তর পরিষ্কার করা না হয় তাহলে একটা ঘোলাটে ভাব চলে আসে, আর আয়নায় মুখ দেখতে গেলেও না কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে লাগে। তাই আলনাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে দেখো আমার আলমারির অবস্থা। আমার ছেলে তো এখন লেখা শিখেছে, আর হাতের কাছে চক পেন্সিল যা পাচ্ছে, আর লেখার মতো যদি কোনো পজিশন পাচ্ছে তো সেখানে দাগাদাগি লেখালেখি করতে শুরুই করছে। ভাগ্যিস যে পাকা ঘর না, যদি পাকা ঘর হতো তাহলে হয়তো দেওয়ালগুলো দাগিয়ে দাগিয়ে পুরো নষ্ট করে দিত। ঘরের বাইরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এরপরে স্নান করব। তবে স্নানের আগে এই যে ফেস প্যাকটা আগে আমি বানিয়েছিলাম সেই ফেস প্যাকটাই মুখে একটু ব্যবহার করে নিচ্ছি। আসলে শীতের দিন তো মুখটা অনেকটা অন্যরকম হয়ে যায়, টান ধরে, কালো কালো ভাব চলে আসে। তাই যদি ঘরোয়া ফেস প্যাকগুলো ইউজ করা যায় তাহলে স্কিনে অনেকটা গ্লো আসে। তোমরাও চাইলে এমন সুন্দর একটা ফেস ওয়াশ বাড়িতে তৈরি করে নিজেরা ব্যবহার করতেই পারো, দেখবে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবে। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।